আমি কলকাতা দূরদর্শনে ছিলাম এবং প্রোটোকল অনুযায়ী প্রতি সপ্তাহে মন্ত্রী আসতেন কলকাতায় এবং তাকে রিসিভ করতে যেতে হতো এয়ারপোর্টে। তো গেছি এবং মন্ত্রীর নানান রকম রিকোয়েস্ট থাকে, মন্ত্রীদের রিকোয়েস্ট মানেই হচ্ছে অর্ডার। তো উনি কতগুলো রিকোয়েস্ট করেছিলেন যেগুলো আমি রাখিনি, ইচ্ছে করেই রাখিনি। তার মধ্যে একটা ছিল যেটাতে আমার মনে হলো যে আমার নামে হয়তো কোনো সিবিআই এনকোয়ারি হয়ে যেতে পারে। তো সেই সপ্তাহে মন্ত্রীর যে পার্সোনাল সেক্রেটারি ফোন করে বলে, জোরে বলবেন স্যার একটু, যে আপনার এয়ারপোর্টে আসার দরকার নেই, আপনি পরের দিন মন্ত্রীর বাসায় 3টের সময় দেখা করতে আসবেন। পরের দিন 3টের সময় দেখা করতে গেলাম। মন্ত্রী আমাকে কিছু কিছু কথা বললেন। তখন আমি বললাম, স্যার আপনি যেটা বলেছেন তো আমি করে দেবো, কিন্তু আমার একটা ইন্স্যুরেন্স দরকার। কি ইন্স্যুরেন্স? আপনি একটা ছোট্ট কাগজে লিখে দিন, আমি সেটা কাউকে দেখাবো না, আমার কাছেই রেখে দেবো। ও, তুমি আমায় বিশ্বাস করছো না? লিখে দিতে বলছো, তুমি যাও। পরদিন আমাকে পাঠিয়ে দেওয়া হলো ভোপালে। ভোপাল কেন্দ্র তখন তৈরি হয়নি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা মস্ত বড় ঘর আছে, একটা বড় টেবিল আছে, আর ঘরে বড় জানলা আছে, জানলার বাইরে লেক দেখা যায়, কাজকর্ম কিছু নেই। সারাদিন লেকের দিকে তাকিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। কিছুদিন পরে আমি চলে এলাম এবং রেজিগনেশন সাবমিট করে দিলাম। ভোপাল থেকে কলকাতায় চলে এসে আমি রেজিগনেশন সাবমিট করে দিলাম এবং সাবমিট করে দেওয়ার পরে অবভিয়াসলি সময় লাগে রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে। তা আমি সেই সময় কি করব, তখন ফাদার গ্যাস্টন রোবাস ছিলেন চিত্রবাণীতে। তো উনি আমায় বললেন যে তুমি আমাদের এখানে যদি পড়াও খুব ভালো কথা। তা আমি এখান থেকে গড়িয়াহাটে যেতাম, তারপর ট্রামে করে ওনার চিত্রবাণীতে যেতাম, চিত্রবাণী গিয়ে ক্লাস নিয়ে আর ফিরে আসতাম। এটি আমার রোজগার ছিল। আমি উইকে তখন 2টো ক্লাস নিতাম, 200 টাকা বা 400 টাকা কিছু একটা পেতাম। এটা কত সালে স্যার? এটা হচ্ছে 1995 ওই সময়। তো আমার কোনো প্রবলেম হয় না এগুলোতে। তার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন গেছি তখন আমার নিজস্ব গাড়ি ছিল। আমার যে সিকিউরিটি ছিল তিনি ভিয়েতনাম যুদ্ধের ভেটারান, একজন কর্নেল, সনি বলে ডাকতেন আমাকে। 6 দরজার গাড়ি আমার ছিল, আমার জন্য অ্যালোকেটেড ছিল। তো আমি সেটাও চড়েছি। আবার টেক্সাসে বিরাট বড় হোটেলে থেকেছি, মানে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট হোটেলে থেকেছি। আবার এখানে এসে আমি ট্রামে করে, 2nd ক্লাস ট্রামে করে চিত্রবাণী কাছে এসছি। আমার কোনদিনও এতে কোনো ডিগনিটিতে লাগেনি। এই স্যার, তার মানে কি এই যে কাজ করতে গেলে পলিটিক্যাল প্রেশারটা থাকে সব সময় মিডিয়াতে কাজ করতে গেলে? আমি বলবো পলিটিক্যাল প্রেশার তো চিরদিনই ছিল, নতুন কিছু না, কম বেশি। আগে হয়তো কম ছিল, এখন হয়তো বেশি হয়েছে। আগে আমরা এদিক ওদিক করে পাশ কাটিয়ে যেতে পারতাম, এখন হয়তো পাশ কাটানো যায় না। ফিয়ার অ্যান্ড গ্রিড দুটোই এসে গেছে এখন। ফিয়ার মানে হচ্ছে ভয় আর লোভ। ফিয়ার অ্যান্ড লোভ। যদি আমি নিজেকে বিক্রি করতে চাই টাকার জন্য, তাহলে হচ্ছে আই ফল আন্ডার দ্য গ্রিড। আর যদি আমি ভয়ে পালিয়ে যাই, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতাকে আমি হারাচ্ছি। জার্নালিস্টের পক্ষে এটা, আমরা যখন জার্নালিস্ট ছিলাম তখন এটা আমরা অ্যাকসেপ্ট করতাম না। এখন অবশ্যই আলাদা হয়ে গেছে, কিন্তু সেই নিয়ে আমি কিছু বলতে চাই না।
বুঝতে পেরেছি স্যার। স্যার, এই যে আপনি রেজিগনেশন দিচ্ছেন, আপনার অফিস বস আপনাকে কিছু বলেননি যে না তোমার মতো একজন এফিশিয়েন্ট মানুষ এখানে আছে, তুমি কেন রেজিগনেশন দিচ্ছ? কিচ্ছু বলেননি? আমার রেজিগনেশন যার জন্য, তিনি তো মন্ত্রী। আমার বস কি করে মন্ত্রীর সঙ্গে ঝগড়া করে? না না, সে আপনার সাথে কোনো মন্ত্রীর সঙ্গে না, সে কোনো সময় বলেনি যে যে তুমি এটা মেনে নাও, কেন শুধু শুধু নিজের এটাকে ইয়ে করে যাচ্ছ? আমার যারা সহকর্মী ছিল, যারা দিল্লিতে আমাকে সতীর্থ ভাবত, তারা সবাই রেগুলার কন্ট্যাক্টে ছিল আমার। প্রায়ই ফোন করতো, কেমন আছো, কি করছো, এইসব জিজ্ঞেস করতো। সুতরাং সেটা কিছু না, সবাই জানতো কি হয়েছে, সেগুলো চুপ করেই ছিল। কেউ কিছু বলেননি? বলার তো কিছু নেই এখানে। বুঝতে পেরেছি। তাহলে স্যার, সাংবাদিকতায় আলটিমেট বস কে? যে চেয়ারে বসে আছে, না যে উপর থেকে রাজনৈতিকভাবে কোন খবর যাবে আর কোন খবর যাবে না সেটা ডিসাইড করে? কারণ আপনি সব একটা কথা বলেন, চেয়ারে যখন বসে আছে বস ইজ অলওয়েজ রাইট, আমাকেও বলেছিলেন আগের দিন। তাহলে বসটা কে? যার কাছে টিকি বাঁধা আছে সে বস। চ্যানেলের টিকি যার কাছে বাঁধা আছে সে বস। আমি যদি চাকরি করি, আমার বস কে? চ্যানেল হেড। ডিপেন্ড করে, চ্যানেল হেডও তো বস না, তারও ওপরে আছে যার কাছে চ্যানেলেরই টিকিট বাঁধা আছে। মালিক। মালিক হতে পারে, অন্য কেউ হতে পারে। এখন যার কাছে টিকি বাঁধা আছে সেই বস। বুঝতে পারছি। স্যার, আপনি সব সময় যে কথাটা বলেন যে সুস্থ সাংবাদিকতা, আপনার কাজের মধ্যেও সেটা আমরা দেখেছি, আপনার ডকুমেন্টারির মধ্যেও দেখেছি। সুস্থ সাংবাদিকতা, গন্ধ খোঁজা না, যেটা আপনি বারবার আমাদের ক্লাসে বলেন যে গন্ধ খোঁজা না। কিন্তু স্যার, এখন তো দেখা যাচ্ছে গন্ধময় মিডিয়া। আমরা যদি মিডিয়াটা দেখি, গন্ধময় মিডিয়া। তো স্যার, তাহলে একজন সাংবাদিক কিভাবে সার্ভাইভ করবে? সে তো এখন সেই সময় নিয়ে, আপনি একটু আগে বললেন আমাদের সময় এতটা ছিল না, এখন সে সার্ভাইভ করবে কি করে? সে গন্ধ মেঘে সার্ভাইভ করবে না গন্ধ ছাড়া? একজন টিচার হিসাবে আপনি এটা কিভাবে দেখছেন, বা একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে এত বছর ধরে কাজ করছেন, আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, মিডিয়া তো একটা পার্টিকুলার। আপনি যদি মিডিয়ামের কথা বলেন, তাহলে সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা কোনো পার্টিকুলার মিডিয়াতে না, এটা আজকের মিডিয়ামেই এটা প্রযোজ্য। এবং আমি এটাও আপনাকে বলবো যে তুমি নিজেকে বিক্রি করবে কি করবে না, সেটা তোমার নিজের উপর নির্ভর করছে। কতটা তোমার কনফিডেন্স আছে তার উপর নির্ভর করছে। কতটা তুমি কায়দা করে বেরিয়ে যেতে পারবে তার উপর নির্ভর করছে। কতটা তোমার কন্ট্যাক্ট বেস আছে তার উপর নির্ভর করছে। কতটা তোমার ইনফ্লুয়েন্স আছে তার উপর নির্ভর করছে। কারণ এইগুলো অনেক মানুষই কম্প্রোমাইজ করে, কেউ আগে করে, কেউ পরে করে, কেউ করে না। এখন এটা তো পার্সোনাল ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে এগুলো নির্ভর করে, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু হয় না। না, আমি সেটা বলছি না। ধরুন আপনার মতো আত্মসম্মানযুক্ত একজন মানুষ হয়তো আছে, খুঁজলে আজকে পাওয়া যাবে। সে দেখা গেল কোনো একটা বিখ্যাত চ্যানেল থেকে সে সরে এলো, হোয়াট নেক্সট? সে কিভাবে সার্ভাইভ করবে? সে কি সাংবাদিক, মানে সে তো আর সাংবাদিকতা তো করতে গেলে সেই চ্যানেলেই তাকে যেতে হবে। আপনি যখন বলছেন এটা সব মিডিয়ামেই প্রযোজ্য, এ নয়, বি নয়, সি না ডি, সার্ভাইভ বলতে আত্মসম্মানের সঙ্গে সার্ভাইভ, ক্রিয়েটিভ সার্ভাইভ যাকে বলা হয়, কিভাবে স্যার সার্ভাইভ করবে তাহলে সে? জানি না ক্রিয়েটিভ সার্ভাইভাল বলতে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন, আমি জানি না। আমি ক্রিয়েটিভ সার্ভাইভ বলতে যেটা বোঝানোর চেষ্টা করছি স্যার, যেটা আপনি আমাদের দেখিয়েছেন ক্লাসে, যে নিউজ এরম ভাবেও পরিবেশন করা যায় যেখানে কোনো ভয়েস ওভার নেই, যেখানে ক্রিয়েটিভিটি রয়েছে, মানে এক গদবাঁধা জীবনের বাইরে, যেটা আমি সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনি যদি কুপমণ্ডুক হয়ে থাকেন,
তাহলে সমস্ত পৃথিবী কি হচ্ছে না জানেন, কি চেঞ্জেস আসছে না জানেন, কি ট্রিটমেন্ট, কি স্টাইল, কিভাবে প্রেজেন্টেশন হচ্ছে না জানেন, কতভাবে প্রেজেন্টেশন হচ্ছে না জানেন, তাহলে আপনি থোড়বড়ি খাড়াবড়ি থরি করে যাবেন। স্যার এখন আপনি যদি আপনার যদি ক্ষমতা থাকে অন্যভাবে অন্য কিছু করার, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। অন্য কিছু বলতে স্যার, এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে তো সাংবাদিকতা হিসাবে ধরাই হয় না স্যার। তথ্য সম্প্রচারক মন্ত্রকটাকে তো সাংবাদিকতার বাইরে রেখেছে তাকে। তাতে হলোটা কি? তো সাংবাদিক হিসাবেই তার কোনো ইয়ে নেই। মানে এটা মানে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে চ্যানেল বা প্রিন্ট যেটা হচ্ছে সেটা সাংবাদিকতা, যেটা ইউটিউবে হচ্ছে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে সেটা সাংবাদিকতা নয়। এটা পাবলিক পারসেপশন। আমি একটু স্যার কন্ট্রাডিক্ট করছি, পাবলিক পারসেপশন নয়। যদি কেউ প্রেস ক্লাবে গিয়ে এটা নিয়ে কথা বলে, বলবেন না এটা কোনো কার্ড দেবো না কিছু, সাংবাদিকতাই না ওটা, তারা বলে দেবে সঙ্গে সঙ্গে। আমি তো কোনোদিনও প্রেস ক্লাবের মেম্বার হইনি, তো কি হলো তাতে? আমি কি সাংবাদিক না? অবশ্যই। আমার যে প্রেস কার্ড প্রথম ইস্যু হয় সেটা 71 সালে। আমার কত 5-6 বছর আগে অব্দি প্রেস কার্ড ছিল। তারপরে প্রেস কার্ড যে কারণেই হোক কেউ আমার রিনিউ করে না। কেমন? তাতে কি এসে গেল? আমার কি এসে গেল তাতে? স্যার একটু বলছি কি এসে গেল, কারণ আপনি দূরদর্শনটা পেরিয়ে এসছেন, আপনার একটা বিশাল ইমেজ তৈরি হয়ে গেছে স্যার। মুক্তিযুদ্ধ কভার, এতগুলো ডকুমেন্টারি, আপনি কিন্তু সেই সময়টা পেরিয়ে এসছেন। কিন্তু একজন নতুন, ধরুন সে 5 কি 10 বছর ধরে সাংবাদিকতা করছে, সে সেই ইমেজটা কিভাবে বিল্ড আপ করবে? 5-10 বছর যে সাংবাদিকতা করছে, তারপরেও সেই যদি তার ফিল্ড অফ ওয়ার্ক না জানে, তাহলে তার ফিল্ড অফ ওয়ার্ক বলছি না স্যার, সেম জিনিস। ধরুন এরকম আবদার আলো ভাই মন্ত্রীর ওখানে অন্য একটা ইস্যু এলো, যে ইস্যুই আসুক না কেন, যে ইস্যুই আসুক কেন, you don't fight against a wall, you don't quarrel with a wall, তাই না? আপনি কার সঙ্গে ঝগড়া করবেন? যে আপনার সমকক্ষ। একদম একদম। আপনি একটা পাথরের সঙ্গে ঝগড়া করে লাভ আছে? কিছু লাভ নেই। তা আমি সময় নষ্ট করবো কেন? there are better things to do, better ways to do, তো সেটি দিকে চলে যাবো। কলকাতা শহরে তো একদিন ঘোড়া গাড়ি চলতো, রিক্সা টানতো, ঠেলা গাড়ি চলতো, আজকে সেগুলো চলে না। তো সেই লোকগুলোর কি হলো? তারা এখন টোটো চালায়, অটো চালায়, they have upgraded themselves. That will happen. বুঝতে পেরেছি। আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে কেউ যদি বলে আমি কিছু করতে পারছি না, আমি বলবো সেটা হিজ অর হার ফেইলিওর। সে চিন্তা করতে পারে না, আর সেটা তার জন্য আমি তাকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আমাদের দেশের এডুকেশন সিস্টেমকে। আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে মুখস্থ করো আর লেখো। এডুকেশন সিস্টেমটাই যে লর্ড ম্যাকলে আমাদের শির দ্বারা ভেঙে দিয়ে গেছিল, এখন অব্দি কিন্তু সেটা সোজা হলো না। এবং ওরা যেটা চেয়েছিল সেটাই হলো আজকে। মুখস্থ করো, বেশি প্রশ্ন করবে না, বেশি জানার চেষ্টা করবে না, এটাই চলছে। দুর্ভাগ্যজনক এটাই যে না কোনো শিক্ষক এটা নিয়ে প্রোটেস্ট করছে, না কোনো বাবা মা এটা নিয়ে প্রোটেস্ট করছে। কারণ আমাদের দেশে এখনো মাপকাঠি হচ্ছে ছেলে বা মেয়ে পরীক্ষার ফল। পরীক্ষার ফল দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। পরীক্ষার ফলে কিচ্ছু হয় বলে আমার জানা নেই। আমি অনেককে জানি যারা সর্বোচ্চ পদে বসেছেন, যারা পরীক্ষায় ফেল করেছে। এবং আইনস্টাইন ক্লাসে ফেল করেছিলেন। কেমন? এখন কথাটা হচ্ছে এই যে বাবা মা তোকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, তা না হলে অমুক বাড়ির তমুক ছেলে তার পাশের বাড়ির তারা কত ভালো করছে,
এটা ছেলে মেয়ের যত ক্ষতি করে এর থেকে বেশি ক্ষতি কিন্তু কিছুতে হয় না। শিক্ষাটা দরকার আমাদের দেশে। শিক্ষা হলে, এই বাবা মার শিক্ষা হলে ছেলে মেয়ের শিক্ষা হবে, ছেলে মেয়ের শিক্ষা হলে নাতিপুতির শিক্ষা হবে। এই শিক্ষাটাই হচ্ছে না। যে শিক্ষাটা হচ্ছে অ্যানালিটিক্যাল, অ্যানালাইজ করতে শিখবো, যে শিক্ষাটা হচ্ছে আমি চিন্তা ভাবনা করতে শিখবো। আমি মুখস্থ করে কি শিখবো? কিছুই না। আজকাল ডক্টর গুগল আপনাকে তো সব দিয়ে দেবে, ইনফরমেশন দিয়ে দেবে, কিন্তু ইনফরমেশন তো আর এডুকেশন না। এডুকেশন সামথিং এলস, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। সেই এডুকেশনটা কোথায় হয়? না, এই এডুকেশন কথা যেটা বলছেন আপনি, এই এডুকেশনটা কি শুধুমাত্র শিক্ষার এডুকেশন নাকি আত্মিক এডুকেশনও রয়েছে এর মধ্যে? ওভারঅল এডুকেশন, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ম্যান মেকিং এডুকেশন। এখন আনফর্চুনেটলি মিডিয়া ওয়ার্ল্ডেও যেসব মিডিয়া স্কুলগুলো আছে তারা যেগুলো শেখায় সেটা পার্টিকুলার সিলেবাস ফলো করে, যে সিলেবাসটা মানধাতা আমলের। নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এই সিলেবাসে এখনো ঢোকেনি। আর এই ছেলেমেয়েরা যখন বেরোবে মাঠে তখন তারা ফ্রাস্ট্রেশনে ভুগবে। আজকে আমার চেনাশোনা অনেকেরই চাকরি চলে গেছে, খবরের কাগজ থেকে গেছে, টেলিভিশন থেকে গেছে, এফএম স্টেশন থেকে গেছে। এগুলো রিপ্লেস করছে হচ্ছে এআই। এখন এআই তো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এখনো নিজে চিন্তা করতে পারে না, তাকে ফিড যা করতে হয়। এখন কথাটা হচ্ছে মানুষ যে ক্ল্যারিক্যাল চিন্তা ভাবনা, মানে মাছি মারা বা মশা মারা কেরানির মতন যা যা আছে সেটাই কপি করে দেবো, তাদের কিন্তু কাজটা এআই নিয়ে নেবে। আর যারা ফ্রেশ নতুন জিনিস চিন্তা করতে পারবে তাদের কাজ কিন্তু থেকেই যাবে। যেই এডুকেশন সিস্টেমটার কথা আপনি বলছেন বা যেই ধারাতে আপনি কাজ করেছেন, এখানে যে চ্যানেলটা আপনি করেছিলেন, সেই চ্যানেলে যখন আমরা দেখেছি একটা সুস্থ রুচির চ্যানেল আমাদের মনে হয়েছে। তাহলে এইটা কেন রোল মডেল হলো না? মানে আপনার ছাত্ররাই বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে আছেন এবং শীর্ষস্থানে আছেন, আপনার কাছ থেকেই সেই এডুকেশন সিস্টেমটা সে জেনেছে, শিখেছে, আপনার চিন্তা ধ্যান ধারণা, কিন্তু ওখানে গিয়ে তারা যেটা করছে, ওই আপনি যেটা বলছেন সেক্স সেন্সেশন, সেটাই তারা করছে। তাহলে সেই এটাকে কিভাবে ডেভেলপ করা যায় স্যার? এটা ডেভেলপ করা যায় কথাটা ঠিক না। কথাটা হচ্ছে আমার যে চ্যানেলটা ছিল সেটা ছিল, আমার বলছিলাম যারা শিক্ষিত তাদের চ্যানেল, শিক্ষিত মানুষের চ্যানেল। এটা যে স্বীকৃতি পেয়েছে, খুব কম চ্যানেল সেই স্বীকৃতি পেয়েছে। এই চ্যানেল চলাকালীন ধরুন NHK থেকে আমাদের চ্যানেলে এসছে দেখতে আমরা কি করে কাজ করি, ডয়েচে ওয়েলে থেকে এসছে, জার্মানি থেকে এসছে দেখতে কি করে কাজ করি, স্টার গ্রুপের চেয়ারম্যান এসছেন, সারাদিন থেকেছেন, দেখেছেন কি করে কাজ করি। কিন্তু আমাদের চ্যানেলটা তো নন প্রফিট চ্যানেল ছিল। আচ্ছা আচ্ছা, নন প্রফিট চ্যানেল মানে আমাদের টাকার দিকে নজর ছিল না, ছিল যে একটা সুস্থ, আমরা নো প্রফিট নো গেনে চলতাম। তো আমরা যখন পরপর 8 বছর জিআরপিতে 1 নম্বর হয়ে গেলাম, তখন আমাদের বড় ভাইরা সেটা আর সহ্য করতে পারলো না, তারা ঈর্ষা করলো। তাদের কাছে অনেক টাকা, মানে মিডিয়া পুরো ডিস্ট্রিবিউশনটা কিনে নিল, আমার চ্যানেল বন্ধ হয়ে গেল। তাহলে স্যার এখানে আপনি সুস্থটা, মানে যেটা আপনি বলছেন যে এডুকেশন সিস্টেম, শুধু তো স্যার এডুকেশন সিস্টেম কি এর জন্য দায়ী? সব কিছুর মূলে এডুকেশন। আমি যদি প্রপারলি এডুকেটেড হই, আমি লোকের খারাপ করতেও দুবার চিন্তা করব। একটা হচ্ছে, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমি বহু কাজ করেছি বোম্বেতে। আমি কলকাতার ছেলে, বোম্বেতে গিয়ে লাইভ প্রোডাকশন করব দিনের পর দিন। আমি ভাবতাম যে বোম্বে আমাকে সহ্য করবে। বোম্বের চিন্তাধারাটা অন্যরকম। বোম্বের চিন্তাধারা হচ্ছে
सर आपको 10 पैसा होगा तो मेरा तो 1 पैसा होगा। আর এটা হচ্ছে এখানকার ওদের চিন্তাধারা। আর এখানকার আর আমাদের এখানে হচ্ছে, আমার তো কাঁকড়ার জাত, ও ভালো করছে ঠ্যাং ধরে নামিয়ে দাও, তো সেটা বন্ধ নিজে যে তার থেকে গেইন করতে পারে সেইভাবে চিন্তা করে না। এটাই তফাৎ আর কি। বুঝতে পেরেছি। স্যার আপনার যারা ছাত্রছাত্রী এবং ফোরমোস্ট চ্যানেলে সব তারা আছে, কখনো কি স্যার খারাপ লাগে যে যে শিক্ষায় তাদের তুলে ধরেছেন, আপনি তো খাস খবরেও ছিলেন, দূরদর্শনেও ছিলেন, যে শিক্ষায় আপনি তাদের শিক্ষিত করে তুলেছেন, তার শিক্ষার ছিটে ফোটা ঝলক আপনি দেখতে পাচ্ছেন না তাদের কাজে বা প্রতিবিম্বে, কখনো কি কোনো একটা কষ্ট হয়? মানে এটা নৈতিকতার জায়গা থেকে বলছি। আমার কষ্ট হলো কি না হলো যে কাউর কিছু এসে যায় না, আমি আপনার কথা শুনতে চাইছি না, কারো কিছু এসে যাক বা না যাক সেটা অন্য কথা। আপনার কিছু মানে কষ্ট হয় কি, মানে খারাপ লাগে কি যে চারদিকে যেই স্ট্রাগল, এটা তো এক ধরনের স্ট্রাগল। আমি একটা দেয়াল তুলে দিচ্ছি। আমি যাদেরকে আমি ইয়ারমার্ক করেছি যে এরা আর বেটার কিছু করতে পারবে না, তাদের দেখি না, তারা করছে কাক না, তারা সুখে থাক, আমার তো দেখার কোনো বাধ্যবাধকতা নেই, আছে কি? তাহলে স্যার আপনি যে বলছেন যে দেয়ালটা আপনি তুলে ধরে দিয়েছেন, এই দেয়ালটা তারপরেও তো আপনি পরোক্ষে মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও পোস্ট করেন যে আঙ্গুল তুলে কথা বলাটা ঠিক না, এবং তারপরে বলেন যে বুড়ো হয়েছে মানুষটা, আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন, একটু বলে দিলাম আঙ্গুল তুলে কাকু। কিন্তু আপনি পরোক্ষে একটা বার্তা দিয়ে দিচ্ছেন যেভাবে কথা বলা মানে উচিত না একজন সাংবাদিকের পক্ষে। তো দেওয়াল তো আপনি পুরোপুরি তোলেননি স্যার, মানে কিছুটা দেওয়াল তো রিফ্লেকশনটা আপনার কাছেও আসছে। আমি যেটা বলার সবাইকে চেষ্টা করি সেটা হচ্ছে প্রাইড কিলস, ঔদ্ধত্য। যারা এমটি ভেসেলস সাউন্ড মাচ, এমটি ড্রামস সাউন্ড মাচ, যারা সত্যি কাজ জানে তারা মুখে কিন্তু অত দম্ভও করে না, আঙুলও তোলে না, বুক পেটায় না, তারা নিজের মতন থাকে। কিন্তু স্যার এই যে আপনি বলছেন যারা কাজ জানে, এরকম একাধিক উদাহরণ আছে তারা খুব ভালো কাজ জানে, কিন্তু দম্ভের যে কথা বলছেন এটা তো সাইকোলজির মধ্যেই রয়েছে, যে কিছু না কিছু একটা অহংকার মানুষের মধ্যে, অহংবোধ মানুষের মধ্যে থাকে। কখনো কি আপনি অভিজিৎ দাশগুপ্ত আপনার মধ্যে এটা ক্রিয়া করে না? কখনো করে না? এতগুলো ডকুমেন্টারি আমি আর 5 জনের থেকে অন্যরকম ভাবে বাঁচছি, এটা কখনো ক্রিয়া করে না? বা ধরুন যে একজন খুব বিখ্যাত জার্নালিস্ট, কাজ ভালো জানে, ধরে নিলাম আপনার মতো সে কথা কম বলে, কাজটা বেশি করে, দম্ভ দেখায় না, কোথাও কি তার সাবকনশিয়াসে বা কোনো কনশিয়াসে ক্রিয়া হয় না? দেখুন, আই এম অনলি আনসারেবল কার কাছে? আমার বিবেকের কাছে, মাই কনসিয়েন্স। আই এম নট আনসারেবল টু এনিওয়ান এক্সেপ্ট মাই কনসিয়েন্স। কেমন? আর কারোর কাছে আমার টিকি বাঁধা নেই, কেমন? সুতরাং আমার তো কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। করার দরকার আছে কি? দরকার নেই। সুতরাং আমি যেরকম আছি সেরকমই আছি। আর আমি এখনো মনে করি আমি কিছুই শিখিনি, এত কিছু শেখার বাকি আছে। বিশ্বাস করেন, আপনি দম্ভর কথা বললেন তো, আমি মনে করি যেদিন আমার দম্ভ আসবে সেদিন আমি শেষ হয়ে যাব, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাব। আলাউদ্দিন খাঁ সাহেব একটা কথা আছে খুব ইন্টারেস্টিং। উনি কার গুরু ছিলেন ভাবুন তো? রবিশঙ্কর, আলী আকবর, এদের গুরু। আমাদের পাশের বাড়িতে এসছেন শচীন্দ্র বর্মনের বাড়িতে, সেখানে আমার বাবা বলেছেন যে খাঁ সাহেব একটু বাজান না,
তো রাহুল তো তখন শরৎ বাজাতো, ও আর আশিস, তো ওর শরৎটা নিয়ে বাজিয়েছে, ঘন্টা খানিক বাজিয়েছে। যখন রেখেছে, আমার বাবা বলেছেন, খাঁ সাহেব কি শোনাইলেন? আলাউদ্দিন খাঁ সাহেবের মতন লোক, যিনি এহেন ইনস্ট্রুমেন্ট নেই যেটাকে মাস্টার করেননি, তিনি বলছেন আমার বাবার নাম ধরে, মনুবাবু পাহাড়ে উঠছেননি। পাহাড়ে কেমনে ওঠে? এমনে 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 মাথা নিচু করে। নামে কেমনে? এমনে এমনে মাথা উঁচু করে। আমার মাথাটা উঁচা কইরা দিয়েন না, মাথাটা উঁচা কইরা দিয়েন না। যার মধ্যে একটু গর্ব এসে গেছে যে আমি একটু কিছু শিখে গেছি, তার কিন্তু আর কিছু হবে বলে আমার মনে হয় না। এত কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সময় রেখে শেখা, সময়ের সঙ্গে চলা ভেরি ডিফিকাল্ট। সারাদিন পড়াশোনা না করলে এটা করা সম্ভব না। আমি সেইটাকে খালি থিওরিটিক্যাল পড়া না, হাতে করে ট্রাই করে নিজে দেখা যেটা সম্ভব। এই চেয়ারটায় যখন মানুষ বলছে, বসছে, তখনই কি স্যার একটা ঘুরে ফিরে দম্ভটা চলে আসছে না? আপনার আসছে না, আপনি ওয়েল এডুকেটেড, আপনি বিবেকানন্দর দ্বারা অনুপ্রাণিত, শিক্ষিত, আপনার আসছে না, কিন্তু 70 থেকে 80% আমরা দেখতে পাচ্ছি। এরকম কি আসছে না? আমি চাপিয়ে দেবো না আপনাকে, আপনি বলুন আপনার মতো। দম্ভ যদি আসে এটা খারাপ, আর কি বলবো। পিভি কৃষ্ণমূর্তি, যিনি প্রথম ডাইরেক্টর ছিলেন দূরদর্শনের, ডাইরেক্টর দূরদর্শন মানে হচ্ছে সবাই যাচ্ছে ওর সঙ্গে দেখা করছে, তোষামত করছে। উনি যখন রিটায়ার করে দিল্লি এয়ারপোর্টে গেছেন, যারা ওকে তোষামত করছে, দু একজন ঘুরঘুর করছে, দেখেও চিনতে পারছে না। উনি ডেকেছেন, শোনো না, আমি পিভি কৃষ্ণমূর্তি, আই এম নট দ্য ডাইরেক্টর জেনারেল, বাট ইউ ক্যান স্টিল রেকগনাইজ মি। তো এটা ওনার নিজের মুখে শোনা, এটা তো বাস্তব, এটা তো বাস্তব। অ্যাকসেপ্ট ইট, গ্রেসফুলি অ্যাকসেপ্ট ইট। আজকের যারা মানে স্ট্রেসফুল লাইফে সাংবাদিকতা করছে, মানে আপনাদের সময় যেটা ছিল না, ধরুন একটা ফিল্ম রিভিউ করতে হচ্ছে, বা নিজের মতো করে স্বাধীনতা ছিল। এখন ফিল্ম রিভিউর ওপরও একটা কোপ চলে আসে, যে যেরকম বলে, যে যেরকম ভাবে অর্থকরী সাহায্য দেয়, সেইভাবে রিভিউটা সেই দিকে টার্ন নেয়। অনেকাংশেই দেখেছি সেই ব্যাপারটা স্যার। তো আজকের প্রজন্মকে স্যার আপনি কি বলবেন? আজকের একজন সাংবাদিকতার টিচার, বা কিভাবে সে এই শুধু অফিসের ক্রিয়েটিভ বলছি না, রিপোর্টিং বলছি না, কোনো কিছু বলছি না, সেই বস ইজ অলওয়েজ রাইট আলটিমেটলি। আপনি একটা কথা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে স্ট্রেস। এই যে টেলিভিশনে যারা লাইভ প্রোডাকশন করে, তাদের স্ট্রেস লেভেলটা ইউজুয়ালি ভীষণ হাই হয়, কারণ অনেক মাল্টিপল ক্যামেরাকে দেখে তাদের লাইফটা একটা ভুল হয়ে গেলে সেটা এয়ারে চলে যাবে, যার জন্য সমস্ত পৃথিবীতেই, বিশেষ করে ইউরোপ অ্যান্ড আমেরিকায়, যারা লাইভ প্রোডাকশন করে তাদের কোম্পানি থেকে হিউজ ইন্স্যুরেন্স করা থাকে, কারণ তাদের প্যানেলেই হার্ট অ্যাটাক হয়েছে, এরকম বহু ঘটনা আছে। স্ট্রেস ইজ আ পার্ট অফ দ্য গেম। আমার তো কিছু না করে বোধহয় 1010 লাইভ প্রোডাকশন হয়ে গেছে জীবনে। এখনো যদি একটা অভিযানে আমি উঠতে হয়, এখনো কিন্তু নার্ভাস লাগে। নার্ভাস যদি না লাগে, আমি কিন্তু আই ক্যানট বি মাই বেস্ট। শুক্লা দাস বলে আমার এক বন্ধু ছিল, খুব নাম করা প্রডিউসার। তা আমি তখন নতুন এসছি কলকাতায়, শুক্লা বম্বে থেকে এসে। শুক্লা, তুই তো অনেক প্রোডাকশন করেছিস, আমার এখন ভ্যানে উঠতে ভয় করে কেন রে? বললো, তুই কি মনে করিস আমার করে না? আমারও হাত কাঁপে। অত্যন্ত নাম করা, অত্যন্ত সিনিয়র একজন প্রডিউসার, যখন গর্বাচভ এসেছিলেন, তাকে পিস অ্যাওয়ার্ডটা দেওয়া হবে,
আমি ছিলাম স্ট্যান্ড বাই প্রডিউসার। যিনি প্রডিউসার ছিলেন অত্যন্ত সিনিয়র, অত্যন্ত কেপেবল। আমি গিয়ে বিজ্ঞান ভবনের পেছনে রোতে গিয়ে বসে রয়েছি, মিনিট 5 আছে শুরু হবার। হঠাৎ একজন প্রোডাকশন দৌড় এসে বললো, আপকো ম্যাম বলা রहा है। ম্যাম মানে হচ্ছে জয়চন্দ্রম, ডাইরেক্টর দিল্লির। আমি বললাম ইয়েস জয়, টেক ওভার। যিনি প্রডিউসার ছিলেন, she had lost her nerve. এরকম হয়, she just lost her nerve. আমি প্রোডাকশনটা করলাম। It's a part of the game. You have to accept it. এই যে লাইভ প্রোডাকশনে প্যানেল থেকে যেসব গালাগালি দেওয়া হয় ক্যামেরাম্যানদের, কিছু না, তারা কেউ কিন্তু কিছু মনে করে না। তার কারণ হচ্ছে প্রোডাকশন হয়ে গেলেই জানে উই আর গ্রেট ফ্রেন্ডস। অন দ্য স্পার অফ দ্য মোমেন্টে কে কি বলছে, ইট ডাজন্ট ম্যাটার, ইট জাস্ট ডাজন্ট ম্যাটার। যদি ম্যাটার করে, ইউ আর নট ফিট ফর দ্য জব। নতুন প্রজন্মকে কিছু বলুন, মেসেজ দিন। থিঙ্ক, আর কিচ্ছু বলার নেই। THINK। থ্যাংক ইউ স্যার।